ওকে, নেটওয়ার্ক অ্যানালাইসিসের অঙ্কটা দেখাই দিতেছি। সো এই জায়গাতে একটা এক্সাম্পল দিছি। এক্সাম্পলটা মধ্যে অ্যাক্টিভিটি দেখাইতেছে এ বি সি ডি এফ পর্যন্ত, এবং প্রত্যেকটার পিসিএসর দেওয়া আছে, মানে কোনটার উপরে কে নির্ভরশীল এটা, আর প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য কত কত সময় লাগে সেটা দেওয়া আছে ডে হিসাবে। ঠিক আছে, এখন ফার্স্টের যে কোয়েশ্চেন আসতে পারে এখান থেকে, সেটা হচ্ছে কনস্ট্রাক্ট এ প্রজেক্ট নেটওয়ার্ক ডায়াগ্রাম। নর্মাল ডায়াগ্রাম আসবে, হ্যাঁ। আর ডায়াগ্রামটা আঁকার জন্য কি করতে হবে, আমার এইটা এই অ্যাক্টিভিটি আর প্রিসিডেসর এটা মিলায় কাজ করতে হবে। সো আমি এই জায়গায় করি, এই জিনিসটা ফাঁকা রাখছি আমি। কিভাবে করতে হবে, আমি যেটা করি সেটা হচ্ছে প্রিসিডেসরের আগে তাকাই। সুতরাং আমার স্টার্টিং হচ্ছে এ। সো আমি এ লিখুন, ঠিক আছে। তো এ লেখার পরে আমি দেখবো এ কার সাথে কানেক্টেড, সি এর সাথে। সো আমি সি এর সাথে একটা নর্মাল কানেকশন লাগাই দিলাম। তারপরে আবার দেখতেছি এ পরেরটায়, এ আবার কার সাথে কানেক্টেড, ডি এর সাথে। তার মানে এ থেকে আরেকটা লাইন বের হবে, সেটা হচ্ছে ডি। এখন পরে হচ্ছে বি আর সি। বি আর সি কার সাথে কানেক্টেড, ই এর সাথে। এখন বি তো আলাদা মনে হইতেছে, বাট সি আমার অলরেডি আছে একটা কানেকশনে। সো এই সি থেকে একটা যাবে কি ইতে। সো ইতে আমি আগে লাগাই দিলাম। এখন আরেকটা কি আছে, ইতে আরেকটা কি যাবে, বি যাবে। তো বি আমি যেহেতু কোনোটার সাথে কানেক্টেড নাই, আলাদা করে দিলাম এবং ওইটার আমি ই এর সাথে লাগিয়ে দিলাম। ওকে, এখন লাস্টেরটা হচ্ছে ডি আর ই এফ এর সাথে কানেক্টেড। সো ডি আর ই আছে, সো এফ এর সাথে কানেক্ট করায় দিতে হবে। সো এই জায়গাতে এফ আর কি নর্মাল ভাবে ডি আর ই এফ এর সাথে কানেক্টেড, মানে নির্ভরশীল। সো লাগাই দিলাম। এই আমার নেটওয়ার্ক। অ্যান্সারটা ঠিক এরকম ভাবে দিতে হবে। ওকে, এখন সেকেন্ড পার্ট আমাকে বলতেছে যে আচ্ছা এই জায়গায় আমি বাইঙ্গা করছি। তো বাইঙ্গা করার কারণে এটা একটু বড় হইব, বাট এই পুরো প্রসেসটা একসাথে করাইলে আমার মনে হয় ঘিজিবিজি লাগবে, এর লেগে আমি করাই দিলাম আগে ভাগে একটু ভাঙ্গাচুরা করে। তো কোশ্চেনে যেটা মানে ফার্স্টের স্টেপ বলেন আর প্রশ্ন বলেন, ঠিক আছে। প্রশ্ন বলে ধরেন, তো ফার্স্টে বলবে যেটা পারফর্ম দ্য ফরওয়ার্ড পাস টু ক্যালকুলেট দ্য আর্লিয়েস্ট স্টার্ট ইএস অ্যান্ড আর্লিয়েস্ট ফিনিশ ইএফ টাইমস। ওকে, তো এই জায়গাতে কি করতে হবে, এই যে ডায়াগ্রামটা আমি আঁকছি এটার একটু বড় করে বক্স আকারে রাখতে হবে। একটু ভালো করে দেখি যে কেমনে আঁকছে বক্সটা। এরকম 6 ঘরের বক্স আঁকতে হবে। যেই কয়টা যেভাবে এখানে যেই কয়টা যেভাবে সাজানো আছে, এই বক্সগুলো সেমভাবে আঁকা হয়েছে একটু বড় করে, বাট একইভাবে সাজানো হয়েছে এবং প্রত্যেকটার নাম দেওয়া হয়েছে। খেয়াল করি, এই জিনিসটা আমি বোঝার চেষ্টা করি, হ্যাঁ। তো এই জায়গাতে মাঝখানে নামগুলো হবে এ, পরে বি, সি, ডি, ই, এফ। ঠিক আছে, এই ফার্স্টে এ বি সি ডি ই এফ দেওয়ার সময় এই সবগুলা বক্স খালি থাকবে। এখন আমার ফরওয়ার্ড পাস করতে হবে, ফরওয়ার্ড পাস করে ইএস আর ইএফ বানাইতে হবে। সো ইএস ইএফ কোথায় থাকে, ইএস থাকে এখানে, ইএফ থাকে এখানে, সব বক্সের মধ্যে। তো আমি সব বক্সের মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার ফার্স্টের ইএস অলওয়েজ 0 থেকে স্টার্ট হবে। ঠিক আছে, কেন 0 থেকে স্টার্ট হবে, যদি আমার এটার আগে কোনো পূর্বপুরুষ না থাকে। ঠিক আছে, তো পূর্বপুরুষ যদি না থাকে তাহলে আমার ওটার ইএস 0 হবে অলওয়েজ। সো আমার এটারও পূর্বপুরুষ নাই, আগের কোনো পূর্বপুরুষ নাই, তাই এটার ইএস 0 হয়েছে, এবং এটারও আগের কোনো পূর্বপুরুষ নাই, তাই এটার ইএস 0 হয়েছে। এখন পরে আমার কাম কি আসলে, ও সরি, আচ্ছা ঠিক আছে, 0 পর্যন্ত ঠিক আছে, হ্যাঁ। এখানে প্রত্যেকটাই যে অক্ষরগুলা এ বি সি ডি অ্যাক্টিভিটি, এই প্রত্যেকটার নিচে এগো যে ডিউরেশনগুলো দেওয়া আছে 4 3 2 5 4 3 এমনি, এই ডিউরেশনগুলো প্রত্যেকের নিচে নিচে যার যার সম্পত্তি তার তারে দিয়ে দিতে হবে। এ এর নিচে 4, বি এর নিচে 3, ই এর নিচে 4, এফ এর নিচে 3, সি এর নিচে 2 আর ডি এর নিচে 5 এমনি দিয়া তারপরে গিয়ে আমার ইএস এর হিসাব আর ইএফ এর হিসাব। সো ইএফ আর ইএস হয়ে যা, ইএস বললাম যে 0 হবে যেহেতু পূর্বপুরুষ নাই। এখন কি করতে হবে, আমি এ থেকে আমি স্টার্ট করি। ঠিক আছে, 0 আর এই যে ডিউরেশন যোগ করার পরে কত হয়, 4।
ডান। এইখানের ইএস ইএফ যোগ করা শেষ। এরপরে এখানে যেমন এখান থেকে আমার কয়টা বেরোতেছে, 2টা বেরোতেছে। সো এই 4 এই দুনো জায়গাতে চলে যাবে, ঠিক আছে। তো এই 4 আর এই 2 যোগ করে 6, এই 4 আর এই 5 মিলায় যোগ করে 9, ঠিক আছে। এখন আমার এই যে এই জিনিসটা আছে, এই 2টা জিনিস আছে, এই 2টা জিনিস বি আর সি, এই 2টা এক লগে যায় আমার ইয়ের লগে কানেক্ট হতেছে। সো ইয়ের পূর্বপুরুষ আছে 2টা, ঠিক আছে। এখন পূর্বপুরুষের তো আমার এই যে ফাইনাল যে ইএফটা, দুজনের ইএফ তো ডিজার্ভ করে আমার পরের বংশধরের কাছে দেওয়া। তো কোনটা দিব? সব থেকে পাওয়ারফুল যেটা, সো বড় সাইজ 6 আমি দিয়ে দিলাম পরের প্রজন্মে। এই 3 আর 6 এর মধ্যে 6 দিয়ে দিলাম এখানে। সো আমার এখানকার যে সম্পত্তি বন্টন সেটা দান 6 আর এটা 4 যোগ করে 10, এই পার্ট কমপ্লিট। আর এই জায়গায় যে আমরা ছিলাম 9, ঠিক আছে, 9, এই যে এই পার্ট কিন্তু আমাদের ডান, এই যে এই পার্টটা কিন্তু আমাদের ডান, হিসাব করা ডান, সম্পত্তি বন্টন। সো আমার থাকতেছে এইটা আর এইটা। তো এই 2টা আবার এইটার পূর্বপুরুষ। সো ওই আগের নিয়ম, যেটা সব থেকে বড় সে দিবে, 10 দিছে, 10 আর 3 13। এই হচ্ছে আমার ফরওয়ার্ড পাস, এবং ফরওয়ার্ড পাসের থ্রু আমি ইএস আর ইএফ বানাইলাম। এখন হবে কি বলে নেগেটিভ পাস, সরি ব্যাকওয়ার্ড পাস। সো ব্যাকওয়ার্ড পাসে আমার এলএস আর এলএফ বাইর করতে হবে। তো এলএস এলএফটা থাকে নিচে, এলএফ এখানে, এলএস এখানে, এলএফ এখানে, এলএস এখানে, ঠিক আছে। আচ্ছা এলএফ এখানে আসলে কি হয় না, না 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 না, উল্টা লিখছি আমি ভাই। এটা এলএস, এটা এলএফ, এটা এলএস, এটা এলএফ, এটা এলএস, এটা এলএফ, এস আগে পরে এফ, ঠিক আছে। এখন আমার এখানে ব্যাকওয়ার্ড স্টার্ট করতে হবে। সো আমি এফ থেকে স্টার্ট করব। এফ থেকে স্টার্ট করতে হলে আমার কি করতে হবে, দেখো যে নিয়ম হয়েছে আমি উল্টা যে লাস্টের যে ইয়াটা, আমার লাস্টের যে ইয়াটা, ওর যে ইএফ ওইটাই হবে আমার এলএফ, ঠিক আছে। তো 13 আছে, 13 হয়েছে, মানে 14 থাকলে এনে 14 হইতো। তো 13 থেকে এই যে ডিউরেশন এটা মাইনাস করবো, 13 থেকে 3 গেলে 10, শেষ। এখন এখান থেকে আমার 2জন ইয়ার কাছে যাব, বংশধরের কাছে যাব, ঠিক আছে। এখন এই যে উপরে এই যে 10 আছে, এই 10 দুজনে পাইব নিচে, কারণ এখানে একটা মাত্র আছে 10, এও পাইব এও পাইব, ওকে। তো ওই যে তাহলে এ 10-এর থেকে 4 গেলে 6, এ 10-এর থেকে 5 গেলে 5, হিসাব বরাবর। তাহলে এটা ডান, এটাও ডান। এখন আমার কি থাকতেছে যে আমার যে উদাহরণ, ঠিক আছে। এখন আমার ই শেষ, ডি শেষ, ভাগ করা শেষ। এখন ই থেকে আরেকটা জিনিস দেখেন, ই থেকে আমার 2টা বংশধর হইতেছে এই বরাবর, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে বি। তো এখন এই 6 দুনো জায়গাতে যাইব, নিচে গেছে। এখন কি 6 থেকে 2 গেলে 4, এখানে 6 থেকে 3 গেলে 3, ডান, ওকে। এখন এটা তো ডান, এইটা থেকে আমি এই এতে ফেরত আসবো, মানে এতে ফেরত আসার পরে 5 নিচের এই যে এই জিনিসটা, এই 2টা, এইটা 4 আর এই 5, এই 5 আর 4-এর মধ্যে আমার ছোটটা দিতে হবে, বড়টা না, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে, যখন নাকি আমি বাম থেকে ডাইনে যাবো তখন আমার বড়টা চুজ করতে হবে। দুইজনের সম্পত্তি যেটা বড় সেটা দিতে হবে, এল্ডার ফার্স্ট, ঠিক আছে। আর যখন নাকি উল্টা দিকে যাব তখন ওই যে ন্যাচারালের উল্টা দিকে ছোটটা আগে দিতে হবে। সেই জায়গায় আমি 5-এর জায়গায় 4 দিছি, 4-এর 4 মিলা গেলে 0, বিয়োগ করলে 0। আর আপনার ক্যালকুলেশন এই যে হয়েছে কি না সেটা বুঝবেন কেমনে, সেটা হচ্ছে এই ফার্স্টে দেখবেন এই 2টা অলওয়েজ 0 0, ঠিক আছে। তো এখন এটা গেল, এলএস এলএফ বাইর করলেন সব একটা অঙ্কের মধ্যে। এখন টোটাল ফ্লোট আর ফ্রি ফ্লোট বাইর করতে হবে, ওই সেম জিনিস আমি আবার বানাইছি। এখন কম্পিউট দ্য স্ল্যাক ফ্লোট ফর ইচ অ্যাক্টিভিটি, মানে স্ল্যাক মানে হচ্ছে ফ্লোট, টি এফ এফ এফ।
আর এই জায়গাতে আর কিছু করি না, ওই জিনিসগুলোই আমি কপি মারে এখানে আনছি। আনার পরে মানে এফ এফ আর টি এফ কেমনে বাড়ি করব। টি এফ এর নর্মাল যে সূত্র সেটা হচ্ছে এল এস থেকে ইএফ মাইনাস করলে অথবা এল এফ থেকে ইএফ মাইনাস করলে আমার এল এস মাইনাস ইএস এল এফ মাইনাস ইপি ইএফ মাইনাস করলে আমার আমি টোটাল ফ্লোরটা পাবো, মানে যে উপরেরটা পাবো। সো এটা আমার কি করতে হবে আমি বলি, এটাও ফরওয়ার্ড ভাবে যাইতে হবে। যাওয়ার পরে ফ্রি ফ্লোরটা মনে হয় আবার হ্যাঁ ফ্রি ফ্লোরটা আবার মনে হয় এমনি যেতে হবে উল্টা দিকে। যাই হোক, আমি টোটাল ফ্লোট বের করি, ঠিক আছে। টোটাল ফ্লোট আমার এ এর ক্ষেত্রে আমি যদি দেখি এই যে ইএস মাইনাস এলএস, জিরো মাইনাস জিরো মানে কি জিরো, ইএফ মাইনাস ইএফ কত কি জিরো, তাহলে জিরো মানে কি টিএফ জিরো। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার একটা জায়গার মধ্যে এই পাশের এই পাশের হিসাব আর এই পাশের হিসাব কিন্তু সবসময় সেম হবে, উল্টা পাল্টা হইব না, ঠিক আছে, অলওয়েজ সমান হইব, রেজাল্ট সবসময় সমান হবে। ওকে, তো টোটাল ফ্লোট ডান। এই জায়গাতেও সেম, জিরো মাইনাস থ্রি মাইনাস জিরো থ্রি, ছয় মাইনাস তিন জিরো থ্রি, সরি থ্রি, এখানে কি চার চার জিরো, ছয় ছয় জিরো, দশ নয় এক, দশ পাঁচ চার এক, বিয়োগ করলে তিন তেরো, তেরো তেরো জিরো, দশ দশ জিরো, দশ দশ জিরো, ছয় ছয় জিরো। টোটাল ফ্লোটের হিসাব কমপ্লিট। ওকে, এখন ফ্রি ফ্লোট কেমনে বের করব। ফ্রি ফ্লোটের একটা সূত্রটা একটু ডিফারেন্ট, যেটা হচ্ছে আমি যেই বক্সটা আছে, আমি মনে করেন এই বক্সটা আমি রাখছি, এই বক্সটার ফ্রি ফ্লোট বানাবো, ঠিক আছে। এখন এই ফ্রি ফ্লোটে এই যে বক্সটা আছে, এই বক্সটার সামনের যে বক্সটা থাকবো ওইটার ইএস থেকে আমি এই বক্সের যেই ইএফটা আছে সেটা মাইনাস করব। বুঝাতে পারছি? দরকার হলে আরেকবার রিওয়াইন্ড করেন। তবে আমি আরেকবার বলি, কি করবেন, আপনি যে বক্সের মধ্যে আছেন, আপনি ওই বক্সের সামনে যেটা বক্স আছে, ঠিক আছে, আপনি এই বক্সের ফ্রি এফ এফ বের করবেন। তো যে বক্স আছেন সামনের বক্সেরটার ইএস থেকে এই যে বক্সেরটা বাইর করতে চান সেটার ইএফ মাইনাস করে দিবেন, আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত এফ এফ। সো আরেকটা জিনিস, যদি ইয়া না থাকে, সামনে দেখেন কোনো কিছু গোল কিনারা নাই, এই যে এটার সামনে এটা নাই, মানে ভবিষ্যৎ প্রজন্ম নাই, তাহলে এফ এফ আর টি এফ সেম টু সেম হবে। এফ এফ যদি জিরো হয়, টি এফ যদি জিরো হয় তাহলে এফ এফও জিরো হবে। এবং এইটা কোন ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র এই যে এইটা এফ, এটা সামনে কিছুই নেই, বাক্স টক্স কিছুই নেই, সো আমি হিসাব করার কিছু নেই। সো এটার এফ এফ জিরো হইলে টি এফ জিরো, এফ এফ জিরো। ওকে, মানে এখানে হিসাবে এরকমই আসলে। সো যাই হোক, এখন আমরা আসল হিসাবগুলো করে নিই। হয়েছে, আমি এতে যাই, ঠিক আছে। এতে যাওয়ার আগে আমার দেখতে হবে এর সামনে কি কি আছে। এর সামনে আমার দুইটা জিনিস আছে, সি আছে ডি আছে, ঠিক আছে। সো এর সামনে সি আর ডি যেহেতু আছে, আমি কেমনে করব, তো যে বক্স আছে সেই বক্সের সামনের বক্সটার কি ইএস মানে কি চাই, এখানেও কি চাই, চার মাইনাস এখানকার ইএফ চাই, বিয়োগ করলে কত জিরো, এফ এফ হচ্ছে জিরো, টিএফ আর এফ এফ জিরো হলো, মিললো, ঠিক আছে। এটা মুখস্থ, টিএফ আর মিলে জিরো হয়। হিসাবটা কেমনে করতে এটা দেখাইলাম আর কি। এখন এই দুইটা, এখন এটার তো বার করলাম, এখন এইটার বার করি বি এর। তো বি এর সামনের বংশধরকে ছয়, তো ছয় ছয় হচ্ছে ইএস, মানে যে বক্সটার বানাম যাই এফ এফ চাই সেটার সামনেরটার ইএস, ইএস কত ছয়, ছয় মাইনাস যেটারটা চাই সেটার ইএফ, ছয় মাইনাস থ্রি কত থ্রি, এই যে এফ এফ ইকুয়ালস টু থ্রি। আশা করি বুঝাতে পারছি, বাকিগুলো দেখানো উচিত না, আসলে ইলিগাল হয়ে যায়। বাকিটা আপনারা ট্রাই করবেন এইভাবে সবগুলো আর কি। আর লাস্টেরটা তো কয়ে দিলাম যে সামনে বংশধর না থাকলে ওই এফ এফ টি এফ 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 সমান হয়। ওকে, সো এই পর্যন্তই আমার ডান। সেটা হয়েছে কি, এটাই হয়েছে আমার ওই মেইন বলতে ফার্স্ট একটা পোর্শন ডান, সিম্পলি একটা পোর্শন ডান। এখন সিম্পলি পোর্শন ডান তো ঠিক আছে, বাট এরপরে
আরেকটা প্রশ্ন করবে যে আইডেন্টিফাই দ্য ক্রিটিক্যাল পাথ অ্যান্ড ডিটারমাইন দ্য টোটাল প্রজেক্ট কমপ্লিশন টাইম। ক্রিটিক্যাল পার্টটা বের করতে হবে, আর ডিটারমাইন করতে হবে যে টোটাল প্রজেক্ট কমপ্লিশনের জন্য কত টাইম লাগবে আসলে। সো আমি ক্রিটিক্যাল পাথ কেমনে বের করুন, সেটা হচ্ছে যেগুলো যেগুলো জিরো হয়েছে, টোটাল ফ্লোট এফএফটিএফ জিরো যেগুলো সেগুলো আমি কাউন্ট করবো এবং সেগুলাই আমার ক্রিটিক্যাল পাথ। সো আমার ক্রিটিক্যাল পাথ এখানে কোনটা কোনটা জিরো জিরো আছে, এ সি ই এফ, এই তিনটা। সো আমি ওই যে এই কামই করছি, ক্রিটিক্যাল পাথ নেটওয়ার্ক হচ্ছে এ সি ই এফ, আর টোটাল প্রজেক্ট টাইম হচ্ছে কত 13 মানে কেমনে পাইলাম আমি, এই যে এ সি ই এফ এর যে ডিউরেশনগুলো দেওয়া আছে এই নিচে 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 নিচে, যে বি এর এটা এর 4 সি এর 2 এগুলো সব যোগ কইরা আমার 13 পাইছি, ঠিক আছে। এই পর্যন্ত আমার অফ থাকতো। এরপরে আরেকটা নিয়ম শুরু হয় যেটা আমি অন্য একটা এক্সাম্পল দিয়ে দেখাবো, সেটা হচ্ছে এইটা। এটা মনে করেন কি মেইন এক্সামে এই অঙ্কটা পুরাটা দেওয়া থাকবে, জাস্ট এই বক্স করা পার্টটা বাদে এর দূর পুরাটা দেওয়া থাকবো, আর বাকি এই পার্টটা আপনার পরে বাইর করতে হবে। কিন্তু এই এর দূর বাইর দেওয়ার পরে আপনি এই যে এতক্ষণ যেটি শিখাইলাম ওডি এইখান থেকেও বাইর করতে পারবেন, কারণ এখানে দেন অ্যাক্টিভিটি আছে, প্রেসিডেন্সর আছে, নরমাল ডে আছে, ঠিক আছে। তো এখান থেকে আপনি ওই যে কয়টা অঙ্ক করলাম, টোটাল কয়টা করলাম অঙ্ক, টোটাল মানে 1 2, যাই হোক যে কয়টা করলাম না, এই অঙ্কের মধ্যে ওই কয়টা অ্যাড হইতে পারবে, মানে ওই নিয়মে এখানের প্রশ্ন আসলে পারবেন, ঠিক আছে। এবং এই প্রশ্নই এখান থেকে আসবে। এখন ক্রিটিক্যাল পাথ এখান থেকে আমি শুরু করছি, কারণ একটা ম্যাথ আসছে এখানে যে আমার বায়ারে মনে করেন 1 দিন কমাইতে চাইছে অথবা 2 দিন কমায়া তাড়াতাড়ি ডেলিভারি দিতে কইছে, তখন আমার হিসাব কেমনে করব। তো আমার ক্রিটিক্যাল পার্টটা আমি ওই যে আগের নিয়মে বাইর করলাম, সেম জিনিসই ওই আগেরটার মতোই নেটওয়ার্ক, জাস্ট নর্মাল ডিউরেশনগুলা চেঞ্জ করা, ওকে। এটাই হচ্ছে ডিফারেন্স। সো ক্রিটিক্যাল পাথ এই জায়গাতে এ সি ই এফ আগেরটার মতোই। আমি কত পাইলাম এখানে 19 পাইলাম, ওই জায়গায় কত ছিল 13, ওখানে জাস্ট ওই যে নর্মাল ডেগুলো আলাদা, তো এটা থেকে সেজন্য একটু ডিফারেন্স। সো 19 ডে আমার নর্মাল ডে। এখন আমার বায়ার আমার কইছে যে একদিন কমায় দাও, 18 দিনের মধ্যে আমার ডেলিভারি চাই, বা কাজটা করতে হবে, কাজটা শেষ করতে হবে। এখন কি করুম আমি, এই জায়গাতে আমার ডিসিশন নিতে হবে। আমি চাই সরি 2 এর পরে 2 এই যে না, এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমার ক্র্যাশ কস্ট পার ডে, এটা বাইর করতে কইতে পারে, বলবে লাগবে বের করে ক্র্যাশ কস্ট পার ডে। এখন ক্র্যাশ কস্ট পার ডে কিভাবে বাইর করতে হয়, সূত্র হইছে এটা যে ক্যাশ কস্ট যেটা দেয়া আছে, এই যে ক্যাশের কস্ট মাইনাস নর্মাল কস্ট, এই যে নর্মাল কস্ট ডিভাইডেড বাই নর্মাল টাইম মাইনাস ক্র্যাশ টাইম। আচ্ছা, এখন ক্র্যাশ টাইমটা কি আমি এটা বুঝাই। নর্মাল টাইম তো আমি বুঝি যে নর্মাল টাইম হচ্ছে আমার একটা কাজ অ্যাক্টিভিটি করতে কতদিন লাগে, আর ক্র্যাশ টাইম হয়েছে, ক্র্যাশ ডিউরেশন হয়েছে যে আপনি এই জায়গা থেকে সর্বনিম্ন কয়দিন কমাইতে পারবেন, ফাঁকে দিতে পারবেন যদি চান আর কি, কোনো ধরনের সমস্যা না করে কাজের। তো এর অ্যাক্টিভিটির আপনি সর্বোচ্চ 2 দিন ফাঁকে দিতে পারবেন, কমাইতে পারবেন, পরেরটা 3 3 2 2 4 করে, ঠিক আছে। এখন ক্র্যাশ ডিউরেশন গেল, ক্র্যাশ কস্টও গেল, ঠিক আছে। এখন ক্র্যাশ কস্ট এটা হিসাবের মধ্যে আইতেছে না, তো আমি আপাতত এটা এক্সপ্লেন করার দরকার নেই, বাদ এটা। সো এখন ক্র্যাশ কস্ট পার ডে এটার মানে কি আসলে, এটার মানে হচ্ছে আমি যদি একদিন কমাই, তাহলে এই একদিন কমানোর কারণে কত টাকা বাড়বে সেইটার পরিমাণ হচ্ছে আমার ক্র্যাশ কস্ট পার ডে, ঠিক আছে। একদিন বাড়লে, একদিন যদি আমি কমাই তাহলে কত টাকা কমবে, কত টাকা বাড়বে খরচ, সেটা হচ্ছে এগুলো দেওয়া আছে। সো আমার 2 দিন কমাইলে কত হবে, ওই 2 দিয়ে গুণ, 3 দিন বাড়াইলে 3 দিন কমাইলে কত দিয়ে গুণ, ওই 3 দিন দিয়ে গুণ হবে এগুলারে, তাহলে আমি খরচ এক্সট্রা কত হবে সেটা বাইর করতে পারবো, ঠিক আছে। যাই হোক, পরে করি। এখন ক্রিটিক্যাল পাথ শেষ করলাম। এখন যেহেতু আমার বলছে যে এখানে প্রথম অঙ্কের মধ্যে যেটা কইছে আর কি, একদিন কমাইতে কইছে। সো একদিন কমাইতে হইলে আমার কি করতে হবে, আমার দেখতে হবে একদিন আমি কমাই দিলাম, 19 থেকে একবার দিলে কত 18 দিন, ঠিক আছে। এটা তো হিসাব ইজি বুঝি। এখন আমার যেটা করতে হবে, এই যে ক্র্যাশ ডিউরেশনগুলো আছে অ্যাক্টিভিটির, এখান থেকে আমার বাইর করে দেখতে হবে যে আমি কোন জায়গা থেকে আমি একদিন আমি নিতে পারি। সো আমার হিসাব মতে
আমি এই জায়গাতে ই থেকে কমাইতে পারি, ঠিক আছে, ই থেকেই কমাইতে পারি, ই থেকে আমি একদিন কমাবো। এখন ই থেকেই কেন, কারণ হইছে আমার ক্র্যাশ কস্ট পার ডে যার ক্ষেত্রে সব থেকে কম হবে আমি সেই জায়গা থেকে আমি মানে কমাবো, দিন কমাবো আর কি, ক্র্যাশ কস্ট ক্র্যাশ ডিউরেশনটা কমাই নিব। সো আমার এই জায়গায় আমি দেখি হিসাব যে করছি আমি টোটাল হয়েছে ই 200 হয়েছে আমার সব থেকে কম। সো এটা হচ্ছে আমার কার ভাগে পড়ে, ই এর ভাগে। সো আমি এই জায়গা থেকে আমি টাকা কমাবো, এখান থেকে কমাবো না, অথবা এখান থেকে নিব না, এখান থেকে নিব না, এটা থেকে নিব, ঠিক আছে। কারণ যত মিনিমাম কস্ট খরচ বাড়বে সেটা তো আমারই লাভ। তো আমি 2 দিন আমি কমাইতে পারবো এখান থেকে, 2 দিন এখান থেকে নিতে পারবো। সো আমি এই 2 দিনের এখান থেকে আমি একদিন নিয়ে নিলাম, একদিন নেওয়ার পরে 19 থেকে 18 মাইনাস করে দিলাম, করার পরে 1 মাইনাস করলে 18 হয়। এখন একদিন কমানোর কারণে টোটাল ডিউরেশন আমার আসে 18 দিন, ঠিক আছে। 19 মাইনাস 1 ইকুয়ালস টু 18। এখন 18 দিন যে আমি করলাম, এখন এই যে আমার একদিন আমি যে কমাইলাম, একদিন কমানোর কারণে আমার কত টাকা খরচ বাড়ছে সেটা আমার জানতে হবে না, ওই যে সেটাই আমি আগে হিসাব করে রাখছি, ক্র্যাশ কস্ট পার ডে। সো আমার একদিন খরচ কমাইলে কতদিন কয় টাকা বাড়ে খরচ, সেটা হচ্ছে $200। তো $200 কি করতে হবে, $200 বাড়ে। সো আমার এক্সট্রা খরচ কত হইলো, এক্সট্রা খরচ হচ্ছে $200, কারণ $200 একদিনের জন্য। সো আমার এখানে আর বাড়লো না, $200। এখন নর্মাল হিসাবে টোটাল কস্ট কত আসে, মানে এই যে আমার যে না করে না দিন কমায়ে আমার এমনি নর্মালি কত টাকা হিসাব আসে, এই যে আমার যে নর্মাল কস্ট, এই নর্মাল কস্ট সবগুলো আমি যোগ করব, যোগ করার পরে আমার রেজাল্ট আছে $7,400। নর্মালি যদি আমি করি তখন আমার খরচ হয় $7,400। এখন যদি আমি একদিন যেহেতু আমি কমাই দিছি, তো একদিন কমানোর কারণে আমার কত ডলার বাড়ছে, $200। ওই $200 এই নর্মাল ডে এর সাথে আমি যোগ করে দেব, কত টাকা বাড়ছে সেটা হচ্ছে আমার ফাইনাল, যে 18 দিন কমার কারণে আমার কত টাকা খরচ হইলো, টোটাল বাড়লো, সেটা হচ্ছে এটা $7,600। এখন এই হচ্ছে পুরা ম্যাথ, আর কোনো কিচ্ছু নেই, ঠিক আছে। তো লাস্টে কি হলো, লাস্টে আপনারা জিজ্ঞেস করবে যে আমার ক্র্যাশ কস্ট পার ডে, মানে আমি কোনটা থেকে আমি ক্র্যাশ করব, ডে কমাবো, সেটা কিভাবে করবেন, যার ক্র্যাশ কস্ট পার ডে সব থেকে কম তার থেকে কমাবেন, এবং এবং ওই টোটাল যে নর্মাল কস্ট সেটা হিসাব করবেন, হিসাব করে ওই যত এক্সট্রা খরচ হইলো আপনার হিসাব করে ওইটার সাথে যোগ করে দিলে আপনার ফাইনাল ডিউরেশনের জন্য, ফাইনাল যে নতুন ডিউরেশন, নতুন প্রজেক্ট ডিউরেশন, সেটার জন্য কত খরচ হবে সেটা আপনারা দিয়ে দিবেন হিসাব। এখন ধরেন আমার একের জায়গায় 2 দিন অথবা 3 দিন আমি হিসাব দিলাম, ঠিক আছে, আমি 2 দিন দিব। তো 2 দিন দিলে আমার হিসাব কত আসে, 19 থেকে 2 দিন মাইনাস হবে, সুতরাং 17 ডে হবে, ঠিক আছে। এখন 17 ডে এর মধ্যে আমি কোথায় যাবো, এখান থেকে তো যাবো। সো এখানে আমি থেকেই আমি 2 দিন কমাইতে পারি, সো আমি এখান থেকে কমাবো। সো 2 দিন আমি কমাইলাম, কমানোর পরে এখানে আর কিছুই নেই, ওই এর কাছে আর কোনো অপশন নাই। সো আমি সর্বোচ্চ 2টাই কমাইতে পারবো। সো কমানোর পরে আমার এক্সট্রা খরচ কত, এই যে মানে 1 ইন্টু $200 যেহেতু দিছিলাম এর ক্ষেত্রে, সো আমি এখানে দিব 2 ইন্টু $200, তার মানে $400, কারণ আমি 2টা দিন কমাইছি, যত দিন কমাইছি তত দিয়ে আমার ক্র্যাশ কস্ট পার ডে কে গুণ দিব এর। তো দিলাম 400 হইলো। এখন এই যে নর্মাল কস্ট হিসাব করলাম আগের মতোই, আর এটার সাথে কি করবো, এই 200 জায়গায় 400 যোগ করে দেবো, 7,800 হয়ে যাবে, ঠিক আছে, এরকম করে আর কি। এখন ধরেন 4 দিন কমাইতে বললো, 5 দিন কমাইতে বললো, 3 দিন কমাইতে বললো, তখন কি করবেন, ধরেন 3 দিন কমাইতে কইছে, এখানে 2 দিনের জায়গায় এখন তো আপনি আর কমাইতে পারবেন না, তাই না, এটাই তো লিমিট শেষ। সো মনে মনে বাদ ধরবেন, বাদ দিয়া এরপরে বাকি যেগুলো আছে ওগুলার থেকে আপনি দেখবেন, এই যে A C E F এর মধ্যে মনে করেন তো আমি সিলেক্ট করছি, এই এর মধ্যে কোনটা, এই 1 2 3 এই ক্রিটিক্যাল পাথের 3টার মধ্যে কোনটার সব থেকে কম, সেটা ওই আগের মতো করে হিসাব করতে হবে, ঠিক আছে। এখন ধরেন আমি 3 দিন কমাতে চাই, তো আর ক্যাপাসিটি নাই, সো আমার আরেক জায়গাতে নিতে হবে।
সো এ সি এফ এর মধ্যে কোনটা আমি দিব। সো আমার আগে চুজ করতে হবে কোনটা সব থেকে কম ক্র্যাশ কোর্স পার ডে, সবগুলোর সেম 300 করে, জাস্ট এই জায়গাতে ডিফারেন্স ছিল, এটা শেষ। তো এই জায়গাতে যখন আমি ধরো সব সেম, তখন আমি যে কোনো একটা থেকে এই এ সি এফ এর যে কোনো একটা থেকে আমি নিতে পারবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এই হচ্ছে মানে ফিনিশিং। আর যদি কম থাকতো আমি কমটাই নিতাম, যেহেতু সব সমান, তো আমি সব জায়গা থেকে সেম নিতে পারবো। আর হিসাব ওই আগের মতোই। তো এই হচ্ছে অঙ্ক। সবার জন্য শুভকামনা। ডান ডান টাটা।